আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কাইনেটিক স্টাডি অফ ইনভার্সন অফ কেইন সুগার ইউজিং আ পোলারিমিটার। একেবারে এক্সপেরিমেন্টের ডিটেইলসে ঢোকার আগে আমরা যেটা করব পোলারিমিটারের প্রিন্সিপাল এবং ইনস্ট্রুমেন্টেশন সম্বন্ধে একটু ডিসকাস করব। তো প্রথমে আমরা একটা ছবিতে আসি, যে এই ছবির মধ্যে ডিফারেন্ট পার্টস অফ দ্য পোলারিমিটারটা দেখানো আছে। এটা হচ্ছে কি আমাদের সোডিয়াম ভেপার ল্যাম্পটা, এটা একটা পোলারাইজার, এটা হচ্ছে পোলারিমেট্রিক টিউবটা যার মধ্যে সুগার সলিউশনটা এই ক্ষেত্রে আমরা নেব, এবং এটা হচ্ছে গিয়ে অ্যানালাইজারের সাথে একটা সার্কুলার স্কেল অ্যাটাচড আছে বা ডিটেক্টরও বলতে পারি সেটাকে আমরা, যার সাহায্যে আমরা অ্যাঙ্গেল অফ রোটেশনটা মাপবো। একটা ভিডিওর সাহায্যে আমরা একটু দেখার চেষ্টা করি যে লাইটটা কিভাবে কি করছে। তো নর্মালি আমরা জানি কি যে অর্ডিনারি লাইটে ভাইব্রেশনস অকার ইন অল পসিবল প্লেনস পারপেন্ডিকুলার টু ইটস ডিরেকশন অফ প্রপাগেশন। এই যে এভাবে আমরা দেখতে পাচ্ছি এটাকে। এবার লাইটটা যখন একটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করে, পোলারাইজার কিভাবে বানানো যায়, একটা পোলারয়েড ফিল্ম দিয়ে বানানো যেতে পারে, তখন একটা মাত্র কম্পোনেন্ট ছাড়া, যে কম্পোনেন্টটার ভাইব্রেশন হচ্ছে একটা মাত্র প্লেনে, বাদ বাকি সমস্ত কম্পোনেন্ট গুলো অ্যাবজর্ব করে নিচ্ছে এই পোলারাইজারটা। তাহলে আমরা বলতে পারি যে একটু আগে যে নন পোলারাইজড লাইটটা ছিল সেটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করার জন্য প্লেন পোলারাইজড হয়ে গেছে। এইবার এই প্লেন পোলারাইজড লাইটটা পোলারিমেট্রিক টিউবের মধ্যে যে সলিউশনটা রয়েছে, অপটিক্যালি অ্যাক্টিভ স্যাম্পল সলিউশনটা যেটা রয়েছে, তার মধ্যে দিয়ে যখন পাস করবে, আমরা কি জানি যে অপটিক্যালি অ্যাক্টিভ যে কোনো কম্পাউন্ডের একটা প্রপার্টি আছে যে প্লেন পোলারাইজড লাইটটাকে সে রোটেট করতে পারবে। তাহলে আমার এখানে যদি স্যাম্পলটা থাকে, এই প্লেন পোলারাইজড লাইটটা এখান দিয়ে পাস করছে, তাহলে আমার এখানে যদি স্যাম্পলটা হয় ডেক্সট্রো রোটেটরি, তাহলে ক্লকওয়াইজ রোটেশন হবে প্লেনটার, এবং সেটাই অ্যানালাইজারটা ডিটেক্ট করবে। আবার আমার এখানে যদি লিভো রোটেটরি সলিউশন থাকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, সেটা আবার অ্যানালাইজারের মাধ্যমে আমরা ডিটেক্ট করব। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটু ইনস্ট্রুমেন্টটা কিরকম দেখতে এবং তার পার্টস গুলো, একেবারে রিয়েল লাইফ ইনস্ট্রুমেন্ট, এতক্ষণ তো আমরা ছবির সাহায্যে বুঝছিলাম, এবার একেবারে রিয়েল লাইফ ইনস্ট্রুমেন্ট পোলারিমিটারটা কিরকম দেখতে সেটা একটু দেখবো। আমরা এখানে দু ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করব। একটা হচ্ছে গিয়ে নর্মাল, যেটা আগে আমরা ইউজ করতাম পোলারিমিটার, আরেকটা হচ্ছে গিয়ে এখন রিসেন্টলি আমরা যেগুলো ইউজ করি ডিজিটাল পোলারিমিটার, যেখানে আর খুব কষ্ট করে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশনটা মাপতে হয় না, ডাইরেক্ট রিডিং পেয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে কি ডিজিটাল পোলারিমিটার। এই দুটোই আমরা একটু দেখব। এটা হচ্ছে আমাদের পুরোনো দিনে যে ম্যানুয়াল, পুরোনো দিনে কেন এখনো অনেক জায়গাতেই আমরা ইউজ করি ম্যানুয়াল পোলারিমিটারটা। এখানে দেখা যাচ্ছে যে দুটো আইপিস আছে, এই আইপিসটা দিয়ে আমরা লাইটটাকে দেখি, তার ডিফারেন্সিয়েটেড যেটা ব্যাপার সেটা দেখি, আর এটা উপরেরটা দিয়ে মেইন স্কেল রিডিংটা নেই। এইটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার স্কেল, এটাকে অ্যাডজাস্ট করে ভার্নিয়ার স্কেল রিডিংটা আমরা দেখতে পাই। এখানে আরেকটা এরকম অ্যাডজাস্ট করার জন্য নব আছে, যার সাহায্যে মেইন স্কেলটা রোটেট করে আমরা আমাদের এক্সাক্ট যে পয়েন্টটা চাই সেটাকে আনছি, সেটা একটু পরে আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে কি আমাদের সোডিয়াম ভেপার ল্যাম্পের যে সোর্সটা, সেটা আরেকটু দেখা যাক। আমরা উপরেরটা স্কেল বললাম মেইন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল, এটা আইপিসটা, এটা দিয়ে অ্যাডজাস্ট করা যেতে পারে সোডিয়াম ভেপার ল্যাম্পের সোর্সটা, আর এটাকে রোটেটও করা যেতে পারে ইচ্ছে মতো, যাতে লাইট সোর্সটা ভালোভাবে পড়ে আমার স্যাম্পল সলিউশনের উপরে। আর এই জায়গাটাতে রোটেট করে দেখানো হচ্ছে, এই জায়গাটাতে আমার সকেটটা রয়েছে, এই সকেটটার মধ্যে পোলারিমিটারের টিউবটা রয়েছে, এই পোলারিমিটার টিউবটার মধ্যেই আমরা অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশনটা রাখি, এবং এখানে যে বাল্বটা রয়েছে, যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে এই বাল্বটার মধ্যে সেটাকে আমরা অ্যাডজাস্ট করি। তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি ম্যানুয়াল পোলারিমিটার কিরকম দেখতে, তাই দেখলাম আমরা। এরপরে আমি যখন স্কেলটা দেখাবো কি করে রিড করতে হয়, তখন আরেকবার দরকার হলে এখানে ফিরবো, আরেকটু ডিটেলসে তখন দেখবো। এবার আমরা দেখবো, এই যে আমরা একটু আগে বললাম যে সার্কুলার স্কেলটা ঘোরালে পরে আমরা কিছু চেঞ্জেস দেখবো। তো কি ধরনের চেঞ্জেস দেখবো সেটা হচ্ছে কি, আমরা সার্কুলার স্কেল যত ঘোরাবো দেখবো যে ভ্যারিয়েশন অফ ব্রাইটনেস হচ্ছে, কখনো এই পুরো একটা হাফ পুরো ডার্ক থাকবে আর অন্য হাফটা পুরো ব্রাইট একটা ইয়েলো কালার হবে,
তার উল্টোটা হবে, কখনো ইন বিটুইন থাকবে যেখানে পুরো ডার্কও নয় প্রচন্ড ব্রাইটও নয় কিন্তু আবার ইকুয়াল ইন্টেন্সিটি, সেরকম একটা জায়গাকে আমরা চুজ করবো যেখানে আমরা মেজারমেন্টটা করবো। একটু কালারগুলো দেখে নেওয়া যায়, তাহলে পরে যখন ইনস্ট্রুমেন্টটা হাতে পাওয়া যাবে তখন বোঝা যাবে এটা হচ্ছে কি ডার্ক পুরোটা, এটা ব্রাইট ইয়েলো। এটা ডেফিনেটলি আমরা নেবো না। এবার আস্তে আস্তে আমরা যখন সার্কুলার স্কেলটা ঘোরাচ্ছি, এরকম একটা জায়গা যখন পুরো ডার্ক নয় আবার প্রচন্ড ব্রাইটলি ইয়েলো নয়, অথচ দুটো ইকুয়ালি ইন্টেন্স, সেই জায়গাটাকে আমরা চুজ করব আমাদের মেজারমেন্টের জন্য। এবার আবার যখন আরো ঘোরাবো তখন দেখা যাবে যে উল্টো দিকটা আরো বেশি ডার্ক হতে থাকবে, এদিকটা ব্রাইট হতে থাকবে। এবার তাহলে আসা যাক আমাদের মেইন পোলারিমেট্রির কাজটাতে। আমরা এখানে কি করছি, আমরা এখানে সুক্রোজ সলিউশন নিয়ে স্টার্ট করব। C12H22O11 in presence of water আর H plus catalyst, সুক্রোজটা ভেঙে গিয়ে হাইড্রোলিসিস হয়ে আমাদের পাবো গ্লুকোজ C6H12O6 এবং ফ্রুক্টোজ। এই হচ্ছে আমাদের কেন সুগার বা সুক্রোজের হাইড্রোলিসিস, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এবার আমরা জানি যে সুক্রোজের স্পেসিফিক রোটেশন হচ্ছে 66.5 ডিগ্রিজ, আর গ্লুকোজের ক্ষেত্রে এটা 52.7, কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে -90। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুক্রোজ যত হাইড্রোলিসিস হবে, যত রিঅ্যাকশনটা প্রসিড করবে, the inversion of optical rotation হবে। তাহলে with time আমরা যদি অপটিক্যাল রোটেশন বা অ্যাঙ্গেল অফ রোটেশনটা মেজার করি পোলারিমিটারের সাহায্যে, তাহলে এই পার্টিকুলার রিঅ্যাকশনের কাইনেটিক্সটা আমরা স্টাডি করতে পারবো। এবার আমরা তো জানি যে যখন t equal to 0 তখন যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ সুক্রোজ a থাকে, আর এগুলো তো ইনিশিয়ালি 0 আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, আর টাইম t equal to t, গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি x পরিমাণে তৈরি হয় তাহলে সুক্রোজ পড়ে আছে a minus x। আমরা এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি এখন টাইম t equal to infinity, মানে রিঅ্যাকশনটা যখন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়া মানে কি তখন আর সুক্রোজ পড়েনি, পুরোটাই ভেঙে গেছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। তাহলে এবার এটা রেট এক্সপ্রেশনটা কি করে লিখবো, মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন অফ সুক্রোজ dt is equal to k into concentration of sucrose। যেহেতু ওয়াটারের কনসেন্ট্রেশনটা খুব হাই, সুতরাং আমাদের ওটাকে মোটামুটি কনস্ট্যান্ট বললেই হয়, এটা রেট এক্সপ্রেশনে আসছে না, তাহলে এটা একটা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমরা বলতে পারি। নেক্সট এটা হয়ে যাচ্ছে চেহারাটা কিরকম, মাইনাস ডি a minus x dt equal to k into a minus x বা dx dt equal to k into a minus x। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে ইন্টিগ্রেট করে তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে ln a by a minus x equal to kt। আর যদি লগারিদমিক ফর্মে লিখতে চাই তাহলে 2.303 log to the base 10 a by a minus x equal to kt। এর আগে যখন আমরা কাইনেটিক্সে কাজ করেছি তখনও আমরা দেখেছি যে ইনিশিয়াল যখন টাইম t equal to 0 তখনকার ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ তো আমাদের মাপাটা মুশকিল, সেই জন্য আমরা কি করি, দুটো ডিফারেন্ট টাইম, ধরো একটা ধরা যাক একটা হচ্ছে t1 একটা হচ্ছে t2, এই দুটো টাইমের জন্য এটা কনসিডার করি এবং তারপর সাবট্রাক্ট করে দিই, করে ডেল টা বের করি। তাহলে আমাদের এখান থেকে আমরা পাবো কি, লগ সাজিয়ে গুছিয়ে সাবট্রাক্ট করে নিলে a minus x1 by a minus xn equal to k by 2.303 into del t, বা del t না বলে এটাকে tn, del t টা হচ্ছে কি tn minus t1 হিসেবেও বলা যেতে পারে, যেখানে n গুলো 1 2 3 4 5 যতগুলো আমরা যেরকম ডেটা নেব সেরকম হবে। এবার আমরা তো অপটিক্যাল রোটেশন মাপবো পোলারিমিটারের সাহায্যে। আমরা জানি যে যখন ইনিশিয়াল টাইম t equal to 0 তখন অপটিক্যাল রোটেশনটা will be at t equal to 0 optical rotation will be proportional to বা equal to মোটামুটি থিটা 0 ধরতে পারি।
একইভাবে t ইকুয়াল টু যখন ইনফিনিটি তখন এটাকে থিটা ইনফিনিটি বলতে পারি। সিমিলারলি t ইকুয়াল টু t1 হলে থিটা 1 বলা যেতে পারে, t ইকুয়াল টু tn হলে থিটা n বলা যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে a is proportional to theta 0 minus theta infinity. একইভাবে a minus x1 is proportional to theta 1 minus theta infinity. Similarly, a minus xn will be proportional to theta n minus theta infinity. তাহলে আমাদের উপরে যে রেট এক্সপ্রেশনটা এইটা, এটা চেহারাটা কি রকম হয়ে যাচ্ছে দেখতে? log to the base 10 অবশ্যই theta 1 minus theta infinity by theta n minus theta infinity equal to k into del t বা tn minus t1 বলা যেতে পারে by 2.303। এবার আমরা যদি এইটাকে এই লগারিদমিক এই টার্মটাকে y অ্যাক্সিস এ রাখি এবং del t টাকে x অ্যাক্সিস এ রাখি, তাহলে যে স্ট্রেট লাইনটা পাবো সেই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে অবভিয়াসলি পাস করবে। আমি একটু পরে এক্সেল এ প্লট করব, করলেই দেখা যাবে। এবং তার স্লোপ থেকে আমরা k বাই 2.303 পাচ্ছি। তাহলে k ইকুয়াল টু স্লোপ ইনটু 2.303। এবারে একটু আমরা দেখব কি করে পোলারিমিটারের রিডিংটা নেওয়া হবে। এবং আমরা যে এক্সপেরিমেন্টটা করছি ইনভার্সন অফ কেইন সুগার, তাতে আমরা কি ধরনের রিডিং এক্সপেক্ট করতে পারি বা কিভাবে রিডিং নেব সেটা একটু বলে নেব। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি মেইন স্কেল বা সার্কুলার স্কেলটা। একটু ছবিটাতে ফেরত চলে যাই। এই যে দুটো আইপিস আছে, এই নিচের আইপিসটা তো আমি বলেছিলাম এটা থেকে আমরা নাল পয়েন্টটা দেখব, মানে লাইটের কতটা ব্রাইটনেস, কোন হাফটা কিরকম সেই জিনিসটা এখানে দেখবো। আর ওপরের আইপিসটা, এটার সাহায্যে এই মেইন স্কেলটার রিডিংটা আমরা নেব। এটা দিয়ে চোখ রাখলে পরেই মেইন স্কেলটা দেখা যাবে। কিছু কিছু পোলারিমিটারের মডেল আছে যেখানে মেইন স্কেলটা এরকম ভেতরে নয়, বাইরেই দেখা যায়। কিন্তু আমরা মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে বা ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো আছে, তাতে যে ম্যানুয়াল পোলারিমিটারটা ইউজ করি বেশিরভাগ সময় ইস্টার্ন ইনস্ট্রুমেন্টসের, সেটা মোটামুটি রাফলি এরকম দেখতে। এবং তার স্কেলটাকে কিরকম দেখতে সেটা নিয়ে একটু আমরা ছোট্ট করে একটু ছবি এঁকে দেখে নিই। আমার ছবি আঁকা খুব ভালো নয়, তবু তার মধ্যে একটু দেখে নিই। এটা অবভিয়াসলি আমাদের 0 মার্ক। নর্মালি আমরা কি জানি যে নর্মালি ডান দিকে গেলে 10, 20, 30, 40 এরকমই তো আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু যে পার্টিকুলার মডেলটার কথা আমরা বলছি, যেগুলো আমরা মেইনলি ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিডিংটা এইরকম দেখতে হয় বা স্কেলটা এরকম দেখতে হয় 0, 10, 20, 30 so on and so forth। এবং যেহেতু এটা সার্কুলার স্কেল, সেই জন্য ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে এসে সে 350 হয় এবং 0টা এবং 360টা অবভিয়াসলি কোইনসাইড করে। এবার এই যে 0 আর 10 এর মধ্যেও 10টা ভাগ আছে, এটা 5, সিমিলারলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখাটা ভীষণ দরকার, এটা মাঝে মাঝেই আমাদের স্টুডেন্টদের ভুল হয়। আমরা যে মডেলটার কথা বলছি সেখানে ওপরে যেরকম একটা স্কেল লেখা থাকে, নিচেও একটা স্কেল কিন্তু থাকে। নিচের স্কেলটা আমরা কখনো ইউজ করব না, আমরা সব সময় ওপরের যেটা লেখা আছে সেই অনুযায়ী আমাদের রিডিংটা কত হবে সেটা দেখব। তাহলে উপরেই সেই জন্য আমি লিখছি এখানে, নিচে কিন্তু লিখছি না। কিন্তু সত্যি সত্যি যখন আমরা ইকুইপমেন্টের ভেতরে চোখ রাখবো, দেখবো সেখানে ওপরেও একটা লেখা আছে, নিচেও লেখা আছে, নিচেরটা কিন্তু আমরা ইগনোর করব। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মোটামুটি রিডিং, ধরা যাক আমাদের এই পার্টিকুলার এক্সপেরিমেন্টটাকে নিয়ে আমরা যদি স্টাডি করি, তো আমরা এখানে কি করি, আমরা এখানে নর্মালি যেটা করি একটা 30% সুক্রোজ সলিউশন বানাই, সেখান থেকে 25 মিলিলিটার পিপেট করি, নিয়ে একটা কনিক্যালে নেই, তার মধ্যে 25 মিলিলিটার পিপেট করে নেই হচ্ছে গিয়ে সাপ্লাইড যে ক্যাটালিস্টটা থাকে, H+ আয়ন বা HCl বলতে পারি আমরা, নর্মালি যে কোনো একটা স্ট্রেংথের হতে পারে। তো আমি যখন ফার্দার আমার এটা এক্সপেরিমেন্টটা নিয়ে ডিসকাস করবো, তখন আমরা এখানে কি ইউজ করছি সেটা নিয়ে আরো ভালোভাবে বলবো। এবং এই ক্যাটালিস্টটা যখন পিপেট করছি তখন অবভিয়াসলি তার একটা হাফ ডিসচার্জ থাকে, সেই হাফ ডিসচার্জ টাইমটাকে আমরা স্টার্টিং টাইম বা t = 0 হিসেবে ধরি, সেই সময় আমরা স্টপওয়াচটাকে অন করি।
তাহলে আমাকে এবার কি করতে হবে, তুমি রিঅ্যাকশন মিক্সচার তৈরি হয়ে গেল, এটাকে ভালো করে শেক করে নিয়ে এই কনিক্যাল থেকে রিঅ্যাকশন মিক্সচারটা সঙ্গে সঙ্গে পোলারিমিটার টিউবের মধ্যে আমাকে ঢেলে দিতে হবে, এবং সেই পোলারিমিটার টিউবটাকে ওই পোলারিমিটারের সকেটটা যেটা আগে দেখিয়েছি সেখানে ঢুকিয়ে নিয়ে আমাদের রিডিংটা করতে হবে। এবার যেহেতু কাইনেটিক্স এর কাজ, উইথ টাইম ডেফিনেটলি আমার রিডিং চেঞ্জ হতে থাকবে। তো আমাদের একটা মোটামুটি রাফ আইডিয়া থাকাটা খুব দরকার যে আমরা ইনিশিয়াল রিডিংটা কোথা থেকে এক্সপেক্ট করবো, কারণ নয়তো 0 থেকে 316 ডিগ্রির মধ্যে পুরোটা যদি আমাদেরকে হাতড়ে বেড়াতে হয়, তাহলে তোমরা স্টুডেন্টরা যারা প্রথমবার কাজ করছো তাদের পক্ষে এক্সাক্ট পয়েন্টটা নাল পয়েন্টটা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা রাফ একটা আন্দাজ দিচ্ছি। এই টি ইকুয়াল টু 0 তে আমরা যখন রিঅ্যাকশন মিক্সচারটা তৈরি করলাম, তারপরে যেটুকু সময় আমাদের লাগছে পোলারিমিটারে দিয়ে করতে গিয়ে, তাতে আমাদের আমরা যদি মোটামুটি বেশ ভালো কাজ করতে পারো 18 থেকে 20 ডিগ্রির মধ্যে মেইন স্কেল রিডিংটা আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে আমরা প্রথমেই কি করব, আমাদের এই নবটা ঘুরিয়ে আমরা যে পয়েন্টারটার কথা বলছি, যে পয়েন্টারটা স্কেলটার উপরে ঘুরে বেড়াবে, সেই পয়েন্টারটাকে আগেই 20 কাছাকাছি নিয়ে। এইবার আমাদের যখন পোলারিমিটার টিউবটাকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়ে গেছে, আমাদের প্রথম কাজ কি না, এই যে আবার ছবিটাতে ফিরিয়ে যাই, এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে চোখ রেখে আগে নাল পয়েন্টটাকে খুঁজে বের করব। কাইনেটিক্স এর কাজে আমাদের নর্মালি আমরা কি করি, আগে টাইমটা দেখি, তারপরে তার করসপন্ডিং রিডিংটা নোট করি। তো এই ক্ষেত্রে যদি আমরা আগে টাইম দেখে তারপরে নাল পয়েন্টটা কোথায় দেখে রিডিং নোট করতে যাই, আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে, ওই টাইমটা বেরিয়ে যাবে, তো একটা বড় টাইম ল্যাগ হয়ে যাবে টাইমটা দেখা এবং রিডিংটা অ্যাকচুয়ালি নেওয়ার মধ্যে বা নাল পয়েন্ট অ্যাকচুয়ালি খুঁজে বের করার মধ্যে। তো আমরা প্রথম কাজ যেটা করব, নাল পয়েন্টটা বের করে নেব। নাল পয়েন্টটা বের যেই মুহূর্তে হয়ে যাবে, এটা রাফলি ধরো 18 থেকে 20 এর কাছাকাছি একটা কথা হচ্ছে, 18 পয়েন্ট সামথিং হচ্ছে আমি ধরো সাপোজিং বললাম, তো যেই মুহূর্তে নাল পয়েন্টটা বেরিয়ে যাবে তার করেসপন্ডিং টাইমটাকে আমরা নেব, সেটা আমাদের T1 হবে। তাহলে এবার দেখা যাক এক্সাক্ট মেইন স্কেল রিডিংটা আমরা কি করে নেব। এক্সাক্ট মেইন স্কেল রিডিংটা নেবার জন্য কি করব, আমরা আর এই নবে আমরা ভুল করেও হাত দেব না। এবার এই আইপিসে আমরা চোখ রাখবো, রেখে দেখবো এক্স্যাক্টলি আমাদের পয়েন্টারটা কোথায়। সাপোজিং আমাদের রিডিংটা আমি যেটা একটু আগে বলছিলাম 18 পয়েন্ট সামথিং, তাহলে আমি যদি মেইন স্কেলটাকে একটু বড় করে আঁকার চেষ্টা করি, 18 মানে হচ্ছে গিয়ে সে 10 আর 20 এর মাঝখানে হবে, এখানে 20, এখানে তার 10, সরি আমাদের আসলে অভ্যাস হয়ে যায় নিচে লেখার, কিন্তু এখানে কিন্তু আমরা নিচে স্কেলটা নেব না, আমি আবার বলছি, আমরা কিন্তু ওপরে যে স্কেলটা লেখা আছে সেটা নেব। তাহলে আমাদের ওপরে এখানে 20, এখানে 10, তার মানে এটা সামহাও 15 হবে। 15 হয়তো লেখা থাকবে না, জাস্ট ডিভিশন দিয়ে বোঝানো হবে, এটা 16, এটা 17, এটা 18, এটা 19, এটা 20। তাহলে আমি বলছি আমার 18 পয়েন্ট সামথিং, তার মানে আমার পয়েন্টারটা 18 আর 19 এর মাঝখান দিয়ে কোথা দিয়ে পাস করেছে, সেটা মেবি 18 এর কাজ ঘেসে গেছে, বা মেবি 19 এর কাজ ঘেসে গেছে, বা হয়তো 18 আর 19 এর মাঝামাঝি কোথাও আছে। তাহলে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা জানার জন্য আমাদের এরপরে নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার রিডিংটা দেখতে হবে। ভার্নিয়ার রিডিংটা কি এক্ষেত্রে না, এখানে আমরা দেখব যে 0 থেকে 1 এর মধ্যে আবার 50টা ভার্নিয়ার ডিভিশনস আছে। আমরা যেই পার্টিকুলার মেকের পোলারিমিটার নিয়ে কথা বলছি সেখানে দেখা যাবে এই জায়গাটাতে, এটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার স্কেলটা, এইখানে যখন আমরা দেখতে যাব এখানে দেখা যাবে 0 থেকে 1 এর মধ্যে 50টা ডিভিশনস আছে। তাহলে এবার আমরা এই নবটা কিন্তু আর ধরছি না, আমরা ভার্নিয়ার স্কেল রিডিংটা নেওয়ার জন্য এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করব। এটা শুধু একটা দিকেই মুভ করবে ভালোভাবে, অন্যদিকে মুভ করবে না এক্স্যাক্টলি, কারণ আমরা তো 0 থেকে আর উল্টো দিকে যাব না। তাহলে এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখব আমাদের ভার্নিয়ার স্কেল রিডিংটা কোথায়। কিভাবে আমরা ভার্নিয়ার স্কেল রিডিংটা বুঝবো না, আমাদের রিডিংটা তো 18 আর 19 এর মাঝখানে, তাহলে আমরা আমাদের দেখবো ওই পয়েন্টারটা ঘুরিয়ে ঘুরিয়ে, ছোট্ট পয়েন্টার বলছি, নবটা, ছোট্ট নবটা যেটা দেখলাম, সেই ছোট্ট নবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো পয়েন্টারটা এক্স্যাক্টলি 18 এর সঙ্গে যখন কোইনসাইড করে যাবে তখন আমার ভার্নিয়ার স্কেল রিডিংটা কত। তার মানে আমার সাপোজিং এটা 19 এর মার্ক, এটা 18 এর মার্ক, এরকম একটা জায়গায় পয়েন্টারটা ছিল। এবার আমি পয়েন্টারটাকে ওই ছোট্ট নবটা দিয়ে ঘোরাচ্ছি, তার মানে সেটা এই 18 এর দিকে যাচ্ছে।
এক্স্যাক্টলি যখন পয়েন্টারটা এবার 18 এর সাথে কোইনসাইড করে যাবে, আমার তখনকার ভার্নিয়ার রিডিংটা ওই ছোট্ট যেটা স্কেল দেখালাম সেখানে কত আমরা দেখবো। সাপোজিং আমার ভার্নিয়ার রিডিং হচ্ছে কি 33, এখানে আমি কি বললাম, আমার 0 থেকে 1 এর মধ্যে 50টা ডিভিশনস আছে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি না 0.02, তাহলে আমার টোটাল রিডিং কি হবে না 18.33 ইন্টু 0.02 মানে 66, তাহলে আমার ফার্স্ট রিডিংটা হচ্ছে গিয়ে T1 এর করসপন্ডিং 18.66। তাহলে নেক্সট রিডিংটা নিতে হলে কি করতে হবে, আবার আগে আমরা নাল পয়েন্টটাকে ফিক্স করব, তারপরে নাল পয়েন্টটা ফিক্সড হয়ে যাওয়ার পরে তার করসপন্ডিং টাইমটাকে T2 হিসেবে নোট করব। এটা মেবি 10 মিনিটের মাথায় আমাকে রিডিংটা নিতে বলেছে, তাহলে 8 মিনিটের মাথা থেকে 8 মিনিটসের একবার হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি নাল পয়েন্টটা কোথায় আছে আগে খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আন্দাজে কিন্তু ঘোরাবে না। একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু আমাদের ইনভার্সন অফ কেন সুগার হচ্ছে, সুতরাং আমাদের রিডিং কিন্তু 20 থেকে 0 দিকে যাবে। তাহলে যেই দিকে পয়েন্টারটা মুভ করলে আমরা টুয়ার্ড 0 যাব, মানে রিডিংটা কমবে, সেই দিকেই শুধু পয়েন্টারটাকে মুভ করাবে, উল্টো পাল্টা দিকে ঘোরাবে না। তার মানে রিডিংটা 18.66 থেকে এবার কমতে থাকবে, 17 এর দিকে যাবে বা 16 এর দিকে যাবে, কতটা টাইম ডিফারেন্সে তোমরা নিচ্ছ তার উপরে নির্ভর করছে। তাহলে এবার একবার নাল পয়েন্টটা পেয়ে যাওয়ার পরে তার করেসপন্ডিং টাইমটা দেখবে এবং তারপর এক্স্যাক্টলি মেন স্কেল রিডিংটা এবং ভার্নিয়ার স্কেল রিডিংটা নেবে। সুতরাং সেটা আমাদের হয়ে গেল। এইভাবে 8টা 10টা যতগুলো রিডিং নিতে হয় নেবে। এবার আরেকটা রিডিং এর কথা একটু বলি, সেটা হচ্ছে গিয়ে থিটা ইনফিনিটি। তোমরা এস্টার হাইড্রোলাইসিস করেছো যখন, সেখানে ইনফিনিটি রিডিং নিয়েছো। কিভাবে নিয়েছো না, আমরা রিঅ্যাকশনটা কমপ্লিট করার জন্য টোটাল রিঅ্যাকশন মিক্সচারটাকে রিফ্লাক্স করি। এই ক্ষেত্রেও তাই করব, টোটাল রিঅ্যাকশন মিক্সচারটাকে রিফ্লাক্স করব, রিফ্লাক্স করে ঠান্ডা করে আবার সলিউশনটাকে পোলারিমিটার টিউবে ভরে নিয়ে যখন আমরা রিডিংটা নেব, সেই করসপন্ডিং রিডিংটা হবে থিটা ইনফিনিটি। এবার দেখা যাবে যে থিটা ইনফিনিটির রিডিংটা কিন্তু 0 থেকে 350 এইরকম একটা জায়গায় চলে এসেছে। ধরা যাক আমি দেখলাম যে আমার রিডিংটা হচ্ছে গিয়ে 353.2, ভার্নিয়ার টার্নিয়ার সব নিয়ে আমরা দেখলাম 353.2 হচ্ছে গিয়ে আমাদের রিডিং। তাহলে কি আমরা সেটাই লিখবো না, আমরা এই ক্ষেত্রে লিখবো 353.2 মাইনাস 360, মানে 0টার 360 যেহেতু কোইনসাইড করে, তাহলে সেটা উইল বি ইকুয়াল টু মাইনাস 6.8। তাহলে আমাদের থিটা ইনফিনিটি রিডিং সব সময় দেখবো আমরা মাইনাসের কাছাকাছি আসছে। এটা মাইনাস 6.8 না হয় মাইনাস 4 পয়েন্ট সামথিংই হবে, হয়তো 4 পয়েন্ট সামথিং কি 5 পয়েন্ট সামথিং হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের রিডিংটা কিন্তু আমরা 353.2 বা 355.7 এইভাবে লিখলে হবে না। আমাদের যা রিডিং হচ্ছে সেটা থেকে মাইনাস 360 করে নিয়ে মাইনাসে আমরা এই থিটা ইনফিনিটি রিডিংটা নেব। তাহলে এই হচ্ছে গিয়ে আমরা কিভাবে পোলারিমিটারে রিডিংটা নিই। এই এত কষ্ট করে কোন পয়েন্টে মেজারমেন্টটা করব, কত রিডিং হবে, সার্কুলার স্কেল কত হবে, ভার্নিয়ার স্কেল কত হবে, এই কাজটাকে অ্যাভয়েড করার জন্য খুব সোজাভাবে আমরা ডিজিটাল পোলারিমিটার যদি ইউজ করি, তাহলে আমাদের কাজটা অনেক ইজিয়ার হয়ে যাবে, দেখা যাবে। তো এটা হচ্ছে কি আমাদের একটা ডিজিটাল পোলারিমিটারের ছবি। এটা হচ্ছে কি ইন্টেন্সিটি মিটারটা, আর এটা হচ্ছে গিয়ে যেখানে আমরা ডাইরেক্ট ডিজিটাল ডিসপ্লেটা পাচ্ছি, এটা হচ্ছে কি ইন্টেন্সিটি মিটার। এখানে একটা স্কেল আছে, আর এটা হচ্ছে একটা ম্যাগনিফাইং লেন্স, যাতে আমরা খুব অ্যাকিউরেটলি নিতে পারি, সেই জন্য এই ম্যাগনিফাইং লেন্সটা রয়েছে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিসপ্লেটা, যেখানে ডাইরেক্টলি আমরা অ্যাঙ্গেল অফ রোটেশনটা ইন ডিগ্রিজ পেয়ে যাব। এই পার্টটা হচ্ছে গিয়ে পোলারিমিটার টিউবটা যেখানে থাকে, এটা আমাদের পোলারিমিটার টিউবটা এখানে একটু অন্যরকম দেখতে, ম্যানুয়াল পোলারিমিটার টিউবটা মতো নয়। এটা হচ্ছে আমাদের পোলারিমিটার টিউবটা, এটার মধ্যে আমরা সলিউশনটাকে ভরবো। এটা পোলারিমিটার টিউবটা দু রকম লেন্থে আসে, একটা 20 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার। আমরা নর্মালি 20 সেন্টিমিটার পোলারিমিটার টিউবটাই ইউজ করব। এছাড়া এখানে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে পোলারয়েড হুইল। এই পোলারয়েড হুইলটা ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট করে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা রিডিং এর জন্য মিনিমাম ইন্টেন্সিটিটা বার করার চেষ্টা করব। তো মিনিমাম ইন্টেন্সিটি যেটা হবে, পোলারয়েড হুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যেটা পাবো, তার করেসপন্ডিং যে রিডিংটা পাওয়া যাবে, এই যে কাঁটাটা মুভ করছে এই জায়গাটাতে, এই তার করেসপন্ডিং ডিজিটাল ডিসপ্লেতে যে রিডিংটা পাওয়া যাবে, সেটাই হবে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশন। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, প্রথমে ডেফিনেটলি আমরা জলের বা অন্য যদি অন্য কোনো সলভেন্ট ইউজ করি, আমাদের এই ক্ষেত্রে তো জলটাই সলভেন্ট, তাহলে জল ভরবো পোলারিমিটার টিউবে, ভরে তার অ্যাঙ্গেল অফ রোটেশন দেখবো, সেটাকে আমরা x1 যদি বলি। নেক্সট
যে সলিউশনটা আমরা নেব, সাপোজিং 15% সুক্রোজ সলিউশন নিলাম, সেটা পোলারিমিটার টিউবে পড়ে তার অ্যাঙ্গেল অফ রোটেশনটা দেখবো মিনিমাম ইন্টেন্সিটি করেসপন্ডিং। সেই অ্যাঙ্গেল অফ রোটেশনটা যদি x2 হয়, তাহলে x2 মাইনাস x1 এটাই হবে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশনটা। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট সেট 2.5 নর্মাল HCl এর জন্য আমাদের থিটা ইনফিনিটি ভ্যালু হচ্ছে কি -4.8, আর এটা হচ্ছে কি সেকেন্ড সেটের জন্য অ্যাকচুয়ালি থিটা ইনফিনিটি ভ্যালু এসেছিল এখানে আমাদের -4.8 থিটা ইনফিনিটি, তো তার মানে এটা এসেছিল সার্কুলার স্কেল এবং ভার্নিয়ার স্কেল থেকে 355.2, থিটা ইনফিনিটিটা আমরা করি 355.2, তো ওই 360 ডিগ্রি থেকে মাইনাস করে নিয়ে যেটা হচ্ছে সেটাকে -4.8টা, তাহলে আমাদের থিটা ইনফিনিটি ভ্যালু। তাহলে নেক্সট আমাদের ক্যালকুলেট করতে হবে ডেল টি গুলো। ডেল টি মানে Tn মাইনাস T1। এবার T1 টা যেহেতু ফিক্সড হবে প্রত্যেকটাতে, সেই জন্য আমাদের এখানে কি করতে হবে না ডলার সাইন গুলো আনতে হবে। আমি আইদার ডলার সাইন গুলো টাইপও করতে পারি বা FN টিপে F4 টাও লিখতে পারি, যেটা ইচ্ছে। এন্টার। তাহলে প্রথমটা 0 হয়ে গেল, বাদ বাকিগুলো ড্র্যাগ করলেই এসে যাবে ডেল টি গুলো। নেক্সট কাজ হচ্ছে গিয়ে লগারিদমের ভ্যালুটা বের করা। log to the base 10, একটা ব্র্যাকেট স্টার্ট হলো, আরেকটা ব্র্যাকেট নিউমারেটরের জন্য, এটা হচ্ছে গিয়ে থিটা 1 টা অবশ্যই ফিক্সড কোয়ান্টিটি, সুতরাং FN টিপে F4 মাইনাস থিটা ইনফিনিটি, এটাও ফিক্সড। তাহলে নিউমারেটরটা হয়ে গেল ডিভাইডেড বাই থিটা n, এটা কিন্তু আর ফিক্সড নয়, কিন্তু থিটা ইনফিনিটিটা কিন্তু আবার ফিক্সড। এটা দেখা যাচ্ছে না তো, তো সুতরাং আমরা লিখে দিতে পারি যে D4 আর এটাকে FN F4 করে ব্র্যাকেট শেষ হয়ে গেল, তো 0 এসে গেল। নেক্সট বাদ বাকি এগুলো ড্র্যাগ করে দিলে নিশ্চিন্তে এসে যাওয়া যায়। একটা যে কোনো চেক করে দিলেই হয় যে ফিক্সড আছে কিনা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, থিটা 1 ফিক্সড আছে, থিটা n ফিক্সড আছে, এখানে ঠিক আছে, ফিক্সড ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে কি সেট 1 এর জন্য পেলাম, সেট 2 এর জন্য একই ভাবে করতে পারি। দেখো এখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে দুটো সেটের জন্যই আমার থিটা ইনফিনিটি ভ্যালু একই পেয়েছি। নেক্সট হচ্ছে log থিটা 1, এটা এতদিনে তোমরা সবাই খুব ভালোভাবে শিখে গেছো, আর খুব একটা কিছু বোঝাবার নেই, ভালোই শিখেছো। এখানে আরেকটা ব্র্যাকেট লাগবে নিউমারেটরটার জন্য। নেক্সট হচ্ছে থিটা n মাইনাস থিটা ইনফিনিটি। থিটা ইনফিনিটি এখানে যদি টাইপ না করতে পারা যায়, তাহলে সেলের ভ্যালুটা জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে কি D19, কিন্তু শুধু বসালেই হবে না, এর আগে ডলার সাইন গুলো চাই। এটা নিউমারেটরের জন্য হয়ে গেল। প্রথম রিংটা 0 0 অরিজিন দিয়ে যাচ্ছে, পেয়ে গেলাম আমরা। তাহলে এবার গ্রাফটা প্লট করা যাক। গ্রাফটা আমাদের কি হচ্ছে, ডেল টি আর এই লগারিদমিক ভ্যালুটা সিলেক্ট করলাম, ইনসার্ট স্ক্যাটার প্লট। ফার্স্ট সেটের জন্য পেয়ে গেছি। এগুলো তো জানোই তোমরা, সিরিজটা থাকবে না, গ্রিড লাইনস গুলোর দরকার নেই, এখানে অ্যাড ট্রেন্ড লাইন করে দাও। ট্রেন্ড লাইনের জন্য সেট ইন্টারসেপ্ট ইকুয়াল টু 0 অরিজিন দিয়ে যেহেতু যাচ্ছে, ডিসপ্লে ইকুয়েশনস লাগবে, আর স্কয়ার ভ্যালুটা লাগবে। তাহলে হয়ে গেল আমাদের। আরেকটা কি করতে হবে আমাদের, না এই ট্রেন্ড লাইন লেভেলটাকে একটু ফরম্যাটিং করে সাইন্টিফিক মোডে নিয়ে গিয়ে ডেসিমাল সংখ্যাটা বাড়িয়ে দিতে হবে, তাহলে সুন্দর ভ্যালুটা এসে গেল। এবার অ্যাক্সিস টাইটেলস গুলো দিতে পারো,
বা অ্যাক্সেস টাইটেলস গুলো তো তোমরা দিতে শিখেই গেছো, তো ওটা না করে একেবারে আচ্ছা অ্যাক্সেস টাইটেলস গুলো আমি দিয়েই নি, না দিলে পরে ভালো লাগে না দেখতে। এটা হচ্ছে গিয়ে ডেল ডিটা, এখান থেকে কপি করে নিয়ে এসো, সি এটা ডেল ডিটা আছে কিসে, ইউনিট সেকেন্ডে হয়ে গেল। আর এটা হচ্ছে লেআউটে যাও, আবার অ্যাক্সেস টাইটেলসে যাও, ভার্টিক্যালি রোটেট করে দিতে পারি আমি, দিয়ে সি প্লাস হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে কি এটা সেট 1 হলো, নেক্সট কাজ হচ্ছে কি সেট 2 করা। সেট 2 করার জন্য কি করব, আবার কি আরেকটা টোটাল গ্রাফ আঁকবো না, এটার মধ্যেই আমরা রাইট ক্লিক করে সিলেক্ট ডেটাতে যাব, সিলেক্ট ডেটাতে গিয়ে আরেকটা সিরিজ অ্যাড করব, সিরিজ 2 এটার নাম দাও সেট 2 এর জন্য। এখানে এক্স ভ্যালুস গুলো হচ্ছে গিয়ে এইটা, আর তার করেসপন্ডিং ওয়াই ভ্যালুস গুলো হচ্ছে ওকে ওকে। তাহলে সেট 2 পেয়ে গেলাম, সেট 2 করেসপন্ডিং ট্রেন্ড লাইন একইভাবে অরিজিন দিয়ে যাচ্ছে, ইকুয়েশনটা চাই আর স্কয়ার ভ্যালু চাই, পেয়ে গেছি। এটাকেও একটু ট্রেন্ড লাইন লেভেলটা ঠিকঠাক করে দেব, সাইন্টিফিক মোডে গিয়ে তাহলে পেয়ে গেলাম। তাহলে k1 টা কি, k1 টা আর কিছুই নয়, ইকুয়াল টু 2.303 স্টার, স্লোপটা যেটা পেয়েছি মানে এইটা 1.16779 e টু দি পাওয়ার -04, আর k2 টা হচ্ছে একইভাবে equal to 2.303 star 4.52833 e to the power 5, e to the power মানে কি 10 to the power -5, তাহলে হলো। এবার একটু দেখা যাক k1 বাই k2 টা কি হচ্ছে, এটা বাই এটা approximately 2.5 2.6 এর কাছাকাছি আসে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ইনভার্শন অফ কেইন সুগার।